সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম। আপনারা জানেন আমি বিভিন্ন সময় বলে থাকি যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আসলে এই অনুষ্ঠানটা পরিচালনা করি, কিবা মুক্ত কথা অথবা সংবাদ বিশ্লেষণ। আমাদের কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো বিদ্যুৎ বিভ্রাট, কখনো আবার নেটের বাফারিং, সমস্ত কিছু মিলিয়ে আমরা এই অনুষ্ঠান এই প্রতিকূলতার মধ্যেও চালানোর একটা অভিপ্রায় আপনাদেরকে সবসময় জানিয়েছি। হঠাৎ করে এই বিদ্যুৎ চলে গেল, আমার ইনডোরের যে ছিল আইপিএস ছিল সেটাও ফল করলো, যার কারণে অনুষ্ঠানটা বন্ধ ছিল। আমরা আলোচনায় ফিরে আসছি। বলছিলেন হাসান রুদ্র, আপনি স্কুলের কথা আমি বলছিলাম যে আসলে এই যে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে আমরা দেখলাম যে সেখানে ধূমকেতু কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে এরই মধ্যে বাল্যবিবাহের ইয়েটা খুব বেড়ে গেছে। আমাদের যে অনুসন্ধানী যে তথ্য, সেই তথ্যে আমরা কোনো কোনো ক্ষেত্রে 40% মেয়ের মাধ্যমিক পর্যায়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, যেটা আপনারা স্কুল খোলার পরে আপনারা হয়তো দেখতে পারবেন যে আপনাদের ছাত্রীগুলা কোথায়, তারা সে এখানে আসলো না, কোথায় তারা, তখন হয়তো টের পাবেন। কিভাবে দেখছেন, কি কি চ্যালেঞ্জগুলো আছে আপনার? ইতিমধ্যে আমরা লক্ষ্যই করেছি জানুয়ারির যে 1 জানুয়ারিতে বই উৎসব হয়, জি, সেটি সে করতে গিয়ে অনেকে বই নিতে আসছেন না, যদিও সেইভাবে একসাথে আসবার নির্দেশনা ছিল না। তারপরেও খোঁজখবর নিয়ে যখন কেন আসছে না পর্যায়ক্রমে যখন খোঁজ নিতে যাই, তখন দেখি যে মেয়েদের বিশেষ করে অনেকেরই বিয়ে হয়ে গেছে। আমাদের এমন হয়েছে যে আপনি 40% বলছেন, তারও বেশি হয়েছে। এরকম আমাদের এই বিশেষ করে ছাত্রীরা, মেয়েরা বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে এই জায়গাগুলো শূন্য করে দিয়েছে। আর শুধু মেয়েই না, আমাদের যেহেতু আমরা একটা প্রত্যন্ত এলাকাতে অবস্থান করছি, আমাদের প্রতিদিন দারিদ্র্য নিষ্পেষিত হতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ছেলে যারা দরিদ্র পরিবার থেকে পড়তে আসেন, তারা এই সময় অনেক জীবিকায় ঢুকে পড়েছে, যেটিও আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে এই বিষয়টি নিয়ে। তো আসলে তাদেরকে আবার এই শিক্ষার মূলধারাতে ফিরিয়ে আনা যাবে কিনা, গেলেও সেটা কিভাবে যাবে, সেটা সত্যিই খুব ভাবিয়ে তুলছে আমাদেরকে, একই সাথে সমগ্র শিক্ষক পরিবারকেই আমি মনে করি। তো আমরা চেষ্টা করছি তাদের যারা ইতোমধ্যে বিয়ের পিঁড়িতে বসেছে, তারাও যাতে এই শিক্ষা ব্যবস্থায় আবার যুক্ত হয়, সে ব্যবস্থার জন্য আমরা তার অভিভাবক এবং গ্রামের যারা সতীজন থাকেন তাদেরকে আমরা বলছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখা যাক কিভাবে এটাকে এই সমস্যা উত্তরণ করা যায়। আসবো আপনার কাছে। আব্দুল্লাহ আলমিন ধূমকেতু, আমি একটু প্রশ্নটা একটু এইভাবে বলি। জিপিএ 5 পেয়েছে 1,61,807 জন শিক্ষার্থী, যা গত বছরের এর সংখ্যা ছিল মাত্র 47,286 জন। সকলেই পাস। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এক। দ্বিতীয় হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা এবং জেএসসির যে ছিল আপনার পরীক্ষা ছিল, ওইটা রেজাল্ট ছিল, ওই দুইটা রেজাল্টকে সমন্বয় করেই মূলত এই রেজাল্ট শিটটা তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে এই রেজাল্ট এবং এই যে 1,61,000 জিপিএ 5 কীভাবে অ্যাকোমোডেট করবেন? আমি প্রারম্ভিকভাবে এই বিষয়টা, আরও কিছু প্রশ্ন আছে, আমি আসবো, এখান থেকে আমি শুরু করতে চাই রেজাল্ট নিয়ে। ধন্যবাদ একটা ভালো প্রশ্ন করার জন্য। আমরা এই মাধ্যমিক শিক্ষাকে, বা এটা মাধ্যমিকই আর কি আগে ছিল, এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষাকে বলে গেটওয়ে অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায় প্রবেশের সিংহদুয়ার হচ্ছে এই মাধ্যমিক শিক্ষা। আপনাকে বলা প্রয়োজন, আমাদের উপমহাদেশে যে শিক্ষা ব্যবস্থার ইতিহাসটা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে আগে কিন্তু ইংরেজরা যখন আসেন, তখন তারা কিন্তু এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ছিল না, তারা প্রথমেই কিন্তু কলেজ করেছিল। এখানে বলা উচিত যে এই ভারতীয় মধ্যে আধুনিক শিক্ষার গোড়াপত্তন হয়েছিল কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে। একটা 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা, তারপর হচ্ছে 1817 সালে হচ্ছে হিন্দু কলেজ কলকাতার, যেটার নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়,
আর একটা যে কাশীর হচ্ছে সংস্কৃত কলেজ। এই 3টা কলেজের মাধ্যমেই আমাদের দেশে উচ্চশিক্ষার পথ এর সূচনা হয়েছিল। কিন্তু ইংরেজরা আসার আগে যে প্রাইমারি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে, কলেজে পড়ার আগে যে স্কুল, এইটা ছিল না, আনুষ্ঠানিক সে পড়াশোনা ছিল না, সেটা অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হতো পারিবারিকভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, তিনি কিন্তু ওই প্রাইমারি পড়েননি, ওই রকম মাধ্যমিক পড়েননি, সরাসরি ব্যারিস্টারিতে ভর্তি হয়েছিল। আমার মনে হয় একটা রেজাল্টে যে আমার মনে হয় যে সমস্ত শিক্ষা ব্যবস্থা বা একটা ফলাফলে ধ্বংস হয়ে যাবে, তা আমি মনে করিনি। এটা যদি ভর্তি পরীক্ষার সময় যদি আপনি মনে করেন, আর পড়াশোনা বা লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, দেখবেন যে একটা হিসাবে সৈয়দ আবুল মকসুদ দেখেছিলেন যে পাকিস্তান আমল থেকে সময় পর্যন্ত এসএসসি এবং এইচএসসিতে যারা 1 থেকে 20-এর মধ্যে যারা মেরিট লিস্টে নাম ছিল, তারা কিন্তু কেউ কর্মক্ষেত্রে সে ধরনের উজ্জ্বলতার কোনো কিছু স্বাক্ষর রাখতে পারেনি। এইখানে আর একটা কথা বলা প্রয়োজন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা পরীক্ষায় খুব ভালো করেনি এবং ইংরেজিতে গ্রেস পেয়েছেন, এবং ওই প্রশ্নটা তৈরি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে পরীক্ষায় ভালো করলে যে খুব খুব মেধাবী হয়ে যায়, বা একটা পরীক্ষায় খারাপ করলে যে সারা জীবনের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তা কিন্তু নয়। এই ধরনের একটা ভ্রান্ত একটা ধারণা দ্বারা আমরা পরিচালিত। আপনি একজন শিক্ষক হিসাবে আপনার যে মূল্যায়ন, এই মূল্যায়নটা শিক্ষার্থী যারা তারা যদি এইভাবে ভাবতে পারতো তাহলে কিন্তু ভালোই লাগতো, এবং আমি সঞ্চালক হিসাবে আমারও ভালো লাগছে। কিন্তু আসলে প্রকৃত অর্থে এই যারা আসলে এটা গ্রহণ করলো অটো পাস হিসাবে, তাদের যে প্রতিযোগিতায় নামতে হবে উচ্চশিক্ষার জন্য, এই প্রতিযোগিতার যে প্রতিযোগী, হ্যাঁ, এর যে সংখ্যা, পূর্বের যে সংখ্যা তার চেয়ে যে অনেক ব্যাপক, অনেক বড় একটা সংখ্যা, তারা তো আসলে একটু ভিন্নভাবে ভাবছে। আপনার মতো ওই ভাবনা কি আসলে তারা এই শিক্ষা জীবনের জাস্ট ইন্টারমিডিয়েটটা পাস করে এই ভাবনায় কি তারা আসলে ভাবতে পারবে? এবং সত্যিকার অর্থে তো শিক্ষার সাথে তো তার ভবিষ্যৎ, আমাদের মতো দেশগুলা, তৃতীয় বিশ্বের এই দেশগুলাই শিক্ষার সাথে তো আসলে তার ভবিষ্যৎ অবস্থান নিশ্চিত করার একটা বিষয় তো তাকে চিন্তিত করে। দেখুন, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্রিটিশ আমল থেকে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা আছে, গিনিপিগের মতো। আমরা প্রথমে যে মেকলে কমিশনের কথা বলি, মেকলে প্রথম কমিশন করেছিল 1835 সালে। সে মেকলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছিল, আমরা ভারতবর্ষে এমন একটা শ্রেণী তৈরি করতে চাই যারা গাত্রবর্ণে বা চেহারায় হবে ভারতীয়, কিন্তু মননে চিন্তনে হবে ইংলিশ। তার মানে তারা হবে আমাদের মতো করি, আমাদের পক্ষে যাতে কাজ করে, আমাদের ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষা করে, এর জন্য আমরা একটা শ্রেণী এইরকম একটা কি করব। এবং 1780 সালে যে আলিয়া মাদ্রাসা হয়েছিল, আলিয়া মাদ্রাসায় কিন্তু সব মুসলমান কিন্তু পড়ার সুযোগ পায়নি। বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান পড়ার সুযোগ পায়নি। সেখানে সরাফত বা উচ্চ বংশীয় সার্টিফিকেট পেলে তার উচ্চ বংশজাত মুসলমানরা কেবলমাত্র মাদ্রাসা পড়ার করতো। তা আমাদের দেশে সবসময় কিন্তু শিক্ষা ব্যবস্থার সমস্যা হয়েছে। 1962 সালে আইয়ুব খানের সময় যে হামিদুর রহমান যে শিক্ষা কমিশন হয়, সেখানেও কিন্তু উচ্চশিক্ষাকে সিলেক্টিভ করা হয়েছিল, বেতন বাড়ানো হয়েছিল, এবং এর বিরুদ্ধে বিরাট একটা আন্দোলন হয়েছে। স্বাধীনতার পরে একটা আধুনিক বিশ্বমানের একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের করার জন্য বঙ্গবন্ধু একজন বিজ্ঞানীর নেতৃত্বে, ডক্টর কুদরতি খুদার নেতৃত্বে একটা শিক্ষা কমিশন করেছিলেন। এবং তারপরে অনেকবার শিক্ষা কমিশন হয়েছে, মফিজউদ্দিন শিক্ষা কমিশন বা অন্যান্য শিক্ষা কমিশন হয়েছে। আর এখন চলছে যে আমাদের যে কবির চৌধুরীর নেতৃত্বে যে একটা শিক্ষানীতি প্রণয়ন করছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে কেবলমাত্র এই কর্মদক্ষতা সৃষ্টির জন্য করো না। আমার শিক্ষানীতির মূল কথা হচ্ছে যে মানবিক, দেশপ্রেমে উদ্বুদ্ধ, সহিষ্ণু, অসাম্প্রদায়িক এবং ভেতরে অদম্য স্পৃহা বিকশিত হয়, এইরকম একটা জনগোষ্ঠী সৃষ্টি করার জন্য এই শিক্ষানীতি প্রণয়ন করা হয়। শিক্ষা মানে মানুষের মেন্টাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক, শারীরিক, সামগ্রিক বিকাশকেই বলা হয় শিক্ষা। কিন্তু ইদানিং আমাদের ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাদের কেবলমাত্র শিক্ষাটা হবে এক্সাম ওরিয়েন্টেড, কেবলমাত্র সেটা হচ্ছে পরীক্ষা ভিত্তিক। এই করে কিন্তু আমরা জাতির যে টার্গেট, আমরা একজন শিক্ষার্থীর কাছে যা চাই সেইটা হয় না। আমাদের সমাজে অবক্ষয়ের কারণটাও কিন্তু ওইটা, আমরা শিক্ষার্থীদের মূল শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে দিই, শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আমরা বারবার তাকা দিচ্ছি। আমি একটু আগেই বললাম
যে পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত সৈয়দ আবুল মকসুদ একটা লেখায় লিখছেন, সাংবাদিক বলছেন যে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে 1 থেকে 20 নম্বর মেধা তালিকায় যাদের নাম আছে, তারা কিন্তু কর্মক্ষেত্রে মানে উজ্জ্বলতার কোনো স্বাক্ষর রাখতে পারেনি। তার মানে একাডেমিক রেজাল্টটাই কি। আরও অনেকেই বলেন যে আপনার যে শিক্ষা, সেইখান থেকে মাত্র 13% আপনার জ্ঞান অর্জিত হয়, Right. অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সেটা অনেকে হয়। অনেকেই আমরা জানি বড় বড় মানে মানুষ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি আসলে না, কিন্তু কর্মজীবনে অনেক, আমরা যদি বঙ্কিমচন্দ্রকে বলি যিনি সাহিত্যের সম্রাট, তিনি কিন্তু এই ক্ষেত্রে খুব একটা ভালো করেননি একাডেমিক ক্ষেত্রে, কিন্তু কর্মজীবনে কিন্তু তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃতিত্বের সাক্ষ্য রেখেছেন, আর সাহিত্যিক হিসাবে তো তিনি আনপ্যারালাল, অপ্রতিদ্বন্দ্বী। A+ প্রাপ্তির যে প্রবণতা, এটা আমরা প্রণোদিত করছি, আমাদের পরিবার থেকেও তাদের ছাত্রদেরকে প্রণোদিত করা হচ্ছে, এবং বিদ্যালয় থেকে এমনকি যারা আইনের শাসন ভাঙছেন করছেন সেখান থেকেও কিন্তু এই প্রণোদিত করার বিষয়টি, তোমরা রেজাল্ট ভালো করো, রেজাল্ট ভালো করো, কিন্তু কোয়ালিটি কোনো বিষয় যেটা আত্মার বিকাশ ঘটে, যেটা বলছিলেন, সে জায়গাগুলো নেই। একজন শিক্ষক যখন শিক্ষাদান করেন, তাকে তো প্রস্তুতি নিতে হয়, তাকে তো পথ দেখাতে হয়, মানে অনুভূতির দুয়ারগুলো খুলে দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। একজন শিক্ষকের মধ্যে যদি সেই টেন্ডেন্সি যদি না থাকে, সেই জায়গাটা যদি না থাকে, কিভাবে হবে? আমি ওই জায়গায় আসবো শিক্ষা নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছি। মানুষের যে মেন্টাল ফ্যাকাল্টিগুলো, যে ফ্যাকাল্টিগুলো আছে, সেই ফ্যাকাল্টিগুলো ডেভেলপমেন্ট হচ্ছে শিক্ষার নাম। মাও সেতুং যাকে বলেছেন যে শত ফুল প্রস্ফুটিত হোক, শত চিন্তা বিকশিত হোক, চিন্তা বিকশিত হোক। এটা আমি হাসানুদ্দিনের কাছে আসলে এই দিয়েই আমি আসলে একটু রিলেটেড, শিক্ষা রিলেটেড কিছু বিষয়টা যদি আমি বলি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যদি 13% চিন্তার তে সংযুক্ত হয় আর কি, প্রতিষ্ঠান যদি আসলে ওইটুকুই দিতে পারে, তাহলে আপনারা যারা বিভিন্নভাবে লেখালেখি করছেন, যে লেখালেখি কবিতা, উপন্যাস, ছোট গল্প, ছড়া সহ সাহিত্যের বিভিন্ন অঙ্গনে যাদের লেখালেখি আছে, পদচারণা আছে, ওগুলাও তো আসলে চিন্তার উৎকর্ষতার জন্য ওগুলা আর একটা মাধ্যম। আপনি সেই মাধ্যমে আপনার পদচারণাও আছে। বর্তমান করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ওইটার কি আপনার লেখালেখির সেই ইয়েটা কি বেড়েছে, বা পাঠক কি নতুন কোনো পাঠক সৃষ্টি হয়েছে? না, আলোচনাটা এই জায়গায় মানে এই দিক থেকে নিয়ে যেতে চাই একটু। পাঠক আমাদের এখানের বইমেলাতে যে বই বিক্রির যে বিষয়টা আমরা দেখতে পাই, যে পরিসংখ্যানটা, তা থেকে পাঠক বেড়েছে, মানে বই ক্রেতা বেড়েছে। আমি মনে করি পাঠক আদতেও বেড়েছে কিনা এ বিষয়ে সন্দেহ রাখতেই হয়। কারণ হচ্ছে এখন একটা প্রবণতা তৈরি হয়েছে ঘর সজ্জিতকরণে, বই দিয়ে ঘর সজ্জিতকরণ করা হবে, কিন্তু পাঠক তৈরি হবে না। এত এত মানুষ লিখছেন, স্যাররা লিখছেন, গবেষণা করছেন, কিন্তু সেই পাঠক সেই বই পড়ে সমৃদ্ধ হচ্ছেন না। পাঠকের ভেতরে একটা অন্তরাত্মা জাগ্রত হচ্ছে না, পাঠকের ভেতরে কোনো দ্বিতীয় চোখ, তৃতীয় চোখ তৈরি হচ্ছে না। তাহলে আমরা কোন পাঠক, কোন লেখক এখানে সৃষ্টি হচ্ছে, কি করছেন? আমরা এই যে বিদ্যালয়গুলোতে একটি গ্রন্থাগারিক পদ সৃষ্টি করা হয়েছে, যে গ্রন্থাগারে সরকার বিভিন্নভাবে বই দিয়ে সহযোগিতা করছেন পাঠ্যাভ্যাস গড়ে তুলবার জন্য, কিন্তু সেখান থেকে জাস্ট ছাত্ররা বইগুলো নিচ্ছে, জমা দিচ্ছে, বাড়ি যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আবার জমা দিচ্ছে, এই করে তাদের সময়গুলো পার করছে। কিন্তু সেখানে ওই যে গ্রন্থাগারিক নিয়োগ হয়েছেন, তার দায়িত্ব ছিল তাদের পাঠ চক্র তৈরি করা, তাদের পাঠ্যাভ্যাস জাগিয়ে তুলবার জন্য যে কাজগুলো, সেগুলো করা, নিজে পড়া। ডক্টর হুমায়ুন আজাদ একটা খুব চমৎকার কথা বলেছেন যে আমাদের শিক্ষকেরা এতটাই শক্তিমান যারা জীবনে একটিও বই পড়ে। আসলে সেই জায়গা থেকে আমাদের এই বিদ্যালয়গুলো থেকে সরকারের এই উদ্যোগগুলো বারবার ব্যাহত হচ্ছে। আমরা একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে ব্যর্থ হচ্ছি। নানাভাবেই আমরা আমাদের জায়গাগুলো, আমরা যে সুচিন্তা করছি, সুচিন্তা জায়গাগুলো বারবার আক্রান্ত হচ্ছে এইসব কারণে। আমি আব্দুল আলমিন ধূমকেতু আপনার কাছে এই রেশিও ধরে আসি, সেটা হলো এই পাঠ্যাভ্যাস গড়ে উঠছে না।
আমি যদি আপনাকে একটু ক্লাসিফিকেশন করি, আপনি নিজেও লেখালেখির সাথে যুক্ত, আপনার গবেষণা আছে, মেহেরপুরের লোক গবেষণার ক্ষেত্রে আপনার একটা খ্যাতিও আছে, বাংলা একাডেমি থেকে আপনার একটা প্রকাশনাও আছে। সব মিলিয়ে করোনাকালীন সময়ে এই পাঠ অভ্যাসের পাঠক কি আপনি সেভাবে খুঁজে পেলেন, অথবা আপনার লেখা কি আসলে এই করোনাকালীন সময়ে আপনাকে যতটা বেকার করে দিল আপনার প্রতিষ্ঠান থেকে, আপনি কি নতুন কোনো লেখার সাথে যুক্ত হতে পারলেন কিনা? ঠিক বলেছেন যে আসলে এবার বই মেলা হবে না, এই জন্য আমি অনেকটা ওইভাবে মানে গ্রন্থিত আকারে কোনো বই বের করার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়েছি, যদিও অর্ধেক কিছু কিছু বই, দু একটা বই লিখছি। এর মধ্যে কাজ করেছি আমার একটা এই যে এশিয়াটিক সোসাইটি যে মেহেরপুর জেলার এনসাইক্লোপিডিয়া বের করলো, মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ, সেইখানে আমার একটা লেখা এবার ছিল। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি গণহত্যার উপর যে নাটক করবে তার একটা স্ক্রিপ্ট লেখা দিয়েছে। আর প্রত্যেক দিন হয়তো করোনার সময় ওই ফেসবুকে লেখা ছাড়া আর অন্য কিছু আর মানে ওই দেখো আমরা যে লাইনের লেখক সেই কাজটা আমাদের কিন্তু হয়নি। একটা কথা সত্যি যে এর সাথে তো একটা ক্রেতা বিক্রেতার একটা ব্যাপার তো আছে, বিপণনের ব্যাপার তো আছে। আমি এর আগে বলছি শিক্ষা খাত যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মুদ্রণ শিল্পও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছরে যে অমর একুশের যে গ্রন্থমেলা আমাদের বাংলা একাডেমি চত্বরে হয়, সেখানে 100 কোটি টাকার বইয়ের লেনদেন হয়, আর সারা বছর তো হয়, সেটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এইদিকে কিন্তু সেইভাবে রাষ্ট্র আমাদের দেয়নি, বিভিন্ন খাতকে প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু মুদ্রণ শিল্প প্রণোদনার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। ঠিক আপনি আরেকটা দুঃখের বিষয় যে 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষের জন্য মাত্র 18 কোটি টাকায় মানে 1 টাকা করে, মানে প্রত্যেকটা মানুষের জন্য 1 টাকা করে বরাদ্দ হচ্ছে জাতীয় মানে গ্রন্থাগারের জন্য। আগামী 5 তারিখের দিন যে জাতীয় গ্রন্থাগার দিবস হবে, ওই রচনা প্রতিযোগিতা কমিটির আমি আহ্বায়ক। আচ্ছা, তো আমরা এই যে যেখানে হচ্ছে সেখানে এই যে যারা রচনায় প্রতিযোগিতা আসবে আমাদের শিশুরা বা এই হাই স্কুলে, তাদেরকে একটা এন্টারটেইন করার ব্যবস্থা নেয়, এবং যারা খাতাটা মূল্যায়ন করবেন তাদেরকে সামান্য একটা 100 টাকা দিয়ে এন্টারটেইন করার কিন্তু ব্যবস্থা নেয়। এইরকম একটা কিন্তু ব্যবস্থা, অনেক বিষয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু 200 টাকা খরচ করার মতন অত বড় একটা ব্যাপার জেলা পর্যায়ে আমরা প্রতিযোগিতা করছি, আমার সেই ক্ষমতা নেই। এই হচ্ছে একটা ব্যাপার। আসলে একটা বলতে দ্বিধা নাই যে আমরা বিশ্বায়িত একটা সমাজ ব্যবস্থায় বাস করছি, পুঁজিবাদী ব্যবস্থায় বাস করি। পুঁজিবাদ মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। করোনা ভাইরাস যেমন আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে, পুঁজিবাদও কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে। তো সেই বিচ্ছিন্নতাবাদ থেকে বেঁচে থাকার একটা উপায় হচ্ছে মানুষের মধ্যে এই সংস্কৃতির সেতুবন্ধ রচনা করা। আমরা যেমন 52 সালের ভাষা আন্দোলনে ভাষাকে কেন্দ্র করে আমাদের বাঙালিদের মধ্যে সেতুবন্ধ রচনা হয়েছে, সেদিন 56,000 বর্গমাইলের বাঙালির না, সারা বিশ্বের সমস্ত বাঙালির মধ্যে একটা সেতুবন্ধন রচনা হয়েছিল অমর একুশে কেন্দ্র করে। তো আমরা তো এই ঠিক ওই রকম যে পুঁজিবাদী ব্যবস্থার যে হিংস্রতা, নখর থাবা থেকে বাঁচতে হলে এই সাংস্কৃতিক চেতনা মানুষের মধ্যে শুভবুদ্ধির উজ্জীবন ঘটাতে পারে, এই দিয়ে কিন্তু একটা সেতুবন্ধন রচনা করতে হবে। এই আমাদের দেশের লেখকরা অনেকটা মনে করেন যে আমি লেখালেখি করে নাম করব, এইটাও কিন্তু তা না। তার একটা দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। আমার সাথে মানুষের মেলবন্ধন রচনা করার জন্য কিন্তু একটা লেখকের, একজন সংস্কৃতি কর্মীর সংগ্রাম, একটা রাজনৈতিক যেমন মুক্তির জন্য সংগ্রাম করেন, একজন লেখকেরও কাজ, একটা সাংস্কৃতিক কর্মীর কাজ, একজন শিক্ষকের কাজ হচ্ছে এই ধরনের মানুষে একটা মেলবন্ধন রচনা করা, জীবনের সাথে মেলবন্ধন রচনা করা। রবীন্দ্রনাথ যাকে বলেছে মানে জীবনের সাথে জীবন যদি না মেলে তাহলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশা। যে গানের সাথে জীবনের সম্পর্ক নাই, বৃহত্তর জনজীবনের সম্পর্ক নাই, সেই গান কিন্তু মানে কৃত্রিম, মেকি। তো আমরা চাই যে আমরা কিন্তু একটা সংগ্রামের মধ্যে আমরা এখনো আছি, যে আমরা যারা লেখক হিসাবে ওইভাবে নাম যশ খ্যাতির জন্য না, একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে করোনা কালের মধ্যে দূরে থাকলেও মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য যতটুকু দরকার অনলাইনের মাধ্যমে সেই সম্পর্ক করার জন্য চেষ্টা করছি, যেন আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন না হয়ে না যায়। আমি হাসান রুদ্রের কাছে আসব। প্রথমেই আমি যদি এইভাবে মানে বিষয়টাকে উত্থাপন করি যে ফেব্রুয়ারি মাস আমাদের বাঙালি জাতির খুব গর্বের একটা অর্জন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা আন্দোলন যখন আমাদের ছিল, পরবর্তীতে এটা এখন শুধু আমাদের না, এটা সারা পৃথিবীর মানুষের মাতৃভাষা দিবস। আপনি একজন
কবিতা লেখা শব্দ খোঁজা মানুষ, এই বাংলা শব্দ খুঁজে বেড়ান। এই ফেব্রুয়ারি মাসের এই বাংলা আর 11 মাসের বাংলা, ওটা তার বাংলা থাকে না, শুধু ওটা বাংলিশ হয়ে যায়। আপনি একজন লেখক হিসাবে কিভাবে ফেব্রুয়ারিকে দেখেন এবং আমাদের মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি আমাদের যে চেতনার যে জায়গা, আজকে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি স্বাধীনতার, আপনার দৃষ্টিতে আপনি কিভাবে এই ফেব্রুয়ারিকে মূল্যায়ন করবেন? আসলে ফেব্রুয়ারি মানুষের ভাষা তার সমান বয়সী। মানুষ তার স্বপ্নকে, তার ভাবনাকে একমাত্র ভাষাই হলো প্রধান অস্ত্র যা প্রকাশ করে। সেই ভাষার যখন কেড়ে নেবার যে ষড়যন্ত্র যেটা হয়েছিল, তার বিরুদ্ধে যে বাঙালি রুখে দিয়েছিল 1952 সালে, সেই জায়গা থেকে আমরা, সেই চেতনা থেকে আমরা অনেকটা ডিটাচড হয়ে গেছি। আমাদের চিন্তাধারার ভেতরে সেই জায়গাটা অনেকখানি অনুপস্থিত। আমরা আমাদের চিন্তাধারায় আমরা তারপরে স্বাধীনতার যে প্রণোদনা, 52 থেকে স্বাধীনতা, এই জায়গাগুলো যে চরিত্র ধারণ করার কথা ছিল বাঙালি হিসেবে, সেই চরিত্রের জায়গাটি আমাদের নেই। আমরা বিচ্যুত হয়ে পড়েছি। তো সেক্ষেত্রে আর বাংলা ভাষার যে চর্চা, বাংলাকে শুদ্ধ করে বলবার যে চর্চা, আমাদের প্রতিদিনের অভ্যাসে, প্রতিদিনের কর্মধারায় যে বাংলার যে চর্চা, বাংলা সংস্কৃতির যে চর্চা, শুধু বাংলা ভাষা তো নয়, বাংলা সংস্কৃতি, আমাদের নানানভাবে অপসংস্কৃতি ঢুকে পড়েছে বাংলায়। সেটিও বাংলা ভাষার ক্ষেত্রে একটা অপমান বলে আমি মনে করি। তো এই জায়গাগুলো হারামেশাই হচ্ছে, যেগুলো আমাদের বাঙালি হিসাবে ওই 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে, তারপরে স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, এই জায়গাগুলো আমাদের বাঙালিত্বের জায়গাটা বিশাল আকারে একটা জায়গা রেখে, শ্রদ্ধার সাথে রেখে আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। সেটা অনেকভাবেই এগুলো ব্যাহত হচ্ছে। আমি আব্দুল আলামিন ধূমকেতুর কাছে একই প্রশ্নে যাব। প্রশ্নটা আবার এমন যে আমাদের এই 21-এর যে চেতনা, সেই চেতনা যে ব্যাহত হচ্ছে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরেও আমি যদি এভাবে আপনাকে জিজ্ঞাসাই করি যে এটা তো ব্যাহত হবেই। আপনি একটা দেশের অভ্যন্তরে 3টা মাধ্যমের শিক্ষা কাঠামো আপনি তৈরি করেছেন, একটা মাদ্রাসা শিক্ষা, একটা সাধারণ শিক্ষা আর একটা ইংরেজি মিডিয়াম শিক্ষা, ইংরেজি মাধ্যম। আপনি 3টা মাধ্যমে 3টা প্রজন্মকে আপনি বড় করছেন, যারা একের সাথে অপরের কন্ট্রাডিকশন আমরা সবসময় লক্ষ্য করি। সেই ক্ষেত্রে আপনি 3টা প্রজন্মকে 3টা মানসিকতায় বড় করছেন। আপনি এখানে ন্যাশনাল কনসেনসাসের কথা যদি আমি আসলে বলি, ভাষা যদি আমাকে গুরুত্বপূর্ণ, আমার বাঙালি জাতীয়তাবাদী যে চেতনা, সেই জায়গায় কি আপনি কিভাবে পাবেন? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার এই 21-কেই বা কিভাবে ব্যাখ্যা করবেন? আমার বাঙালি জাতীয়তাবাদী, আমার বাঙালি সংস্কৃতিকে কিভাবে ধারণ করাবেন আপনি? খুব সুন্দর কথা বলেছেন, যে আমার লড়াইয়ের জায়গাটার কথা বলেছেন, যে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল কি? মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একমুখী একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা, এবং বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। যে ডক্টর ক্ষুদ্রমতি ক্ষুদার নেতৃত্বে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেখানে বিজ্ঞান ভিত্তিক, অসাম্প্রদায়িক এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে এসেছি, এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিরুদ্ধে আমরা অনেকেই বলি, কিন্তু কেজির বিরুদ্ধে আমরা বলিনি, বা ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে বলিনি। আপনি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলতে হবে, যে ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ শেখার নাম করে সেখানে কিন্তু মাতৃভাষাকে অস্বীকার করা হয়। ঠিক তেমনিভাবে মাদ্রাসা শিক্ষার নামেও কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিকে অস্বীকার করা হয়। দেখেন, ইন্ডিয়াতেও কিন্তু, ভারতবর্ষে কিন্তু অনেক মাদ্রাসা আছে। আমরা দিল্লির যে জানি যে জামিয়া মিলিয়া ইসলামিয়া মাদ্রাসা, যেটা 1920 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বা 30 সালের দিকে, এটা প্রতিষ্ঠার পিছনে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাহমুদ আলী, মাওলানা শওকত আলী। পরবর্তীতে এখন আচার্য আছেন নাজমা হেপতুল্লাহ, যিনি আমাদের একসময় লোকসভার স্পিকার ছিলেন, এবং নাজমা আক্তার হচ্ছে ওখানকার ভাইস চ্যান্সেলর।
সেখানে কিন্তু ভারত শিক্ষা সংস্কার করা হয়েছে। সংস্কার করায় আপনি আশ্চর্য হবেন যে ভারতবর্ষের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, যেটা 62 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছেন। মাদ্রাসা থেকে সেটার নাম হচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। না, সেটির নাম হচ্ছে আপনার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা। যেটা আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যাকে জেএনইউ বলি, সেইটার লেভেলে কিংবা খড়গপুরে যে আইআইটি আছে, কখনো সময় খড়গপুরের আইআইটি টপ 1 হয়, কখনো হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তার কাছাকাছি যায় হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। তার মানে এটা নয়াদিল্লিতে অবস্থিত এবং এনআরসি বিরুদ্ধে সবচেয়ে কিন্তু খুব উচ্চ কণ্ঠ ছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তার মানে মাদ্রাসা মানেই যে সেই সেকেলি মানে আধুনিকতা বিমুখ শিক্ষা ব্যবস্থা, কিন্তু তা নয়। ইন্ডিয়াতে খারিজিয়া যে মাদ্রাসা আছে, যে দেওবন্দপন্থী যে মাদ্রাসা আছে, দেওবন্দপন্থী মাদ্রাসার বাইরেও কিন্তু অনেক মাদ্রাসা আছে যেগুলো কিন্তু শিক্ষার সংস্কার করা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয়, সেখানে বঙ্কিমচন্দ্র পড়ানো হয়, সেখানে কামিনী রায় পড়ানো হয়। ইভেন আমার দেশে যে দেওবন্দের ধারা কিন্তু 2 ধরনের মাদ্রাসা আছে। একটা হচ্ছে হাটহাজারের যে আল্লামা শফির নেতৃত্বে যে কওমি মাদ্রাসা, আর হচ্ছে বরিশালের চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে। এই 2টি ধারাকে বলা হয় আমাদের দেওবন্দের ধারার মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার ধারা হচ্ছে সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যে মাদ্রাসাগুলো আছে সেইগুলো হচ্ছে আলিয়া মাদ্রাসা। এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত হয়। মাদ্রাসাদের মধ্যে কিন্তু বিভক্তি আছে। আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসারা কিন্তু দেশ থেকেই বাইরে চলে গেছে। অথচ দেখেন, কওমি মাদ্রাসা জন্ম দিয়েছিল কওমি চেতনা থেকে, জাতীয়তাবাদী চেতনা থেকে। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতেই ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে কিন্তু দেওবন্দের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে দারুল উলুম মাদ্রাসা আছে বা হাটহাজারিতে যে মাদ্রাসাগুলো আছে। কিন্তু আমাদের দেশে সে দারুল উলুম মাদ্রাসার অধিকাংশই কিন্তু সেইভাবে আমাদের জাতীয়তাবাদী চেতনায় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারিনি, কারণ আমরা সেইভাবে তাদেরকে আমাদের জাতীয় সংহতির সাথে একাত্মতা করতে পারিনি। লড়াইটা আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের পরই করা উচিত ছিল, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করা উচিত ছিল। হ্যাঁ, আরবি থাক, ফার্সি থাক, উর্দু থাক, যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি বলে যে অন্য ভাষাকে ইগনোর করব বা উপেক্ষা করব তা না। কিন্তু আমাদের সংবিধানের মূলনীতি, আমাদের মৌলিক অধিকারের সাথে যেটা সম্মতিপূর্ণ হবে না, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু থাকতে পারে না। সেইগুলো সংস্কার করা দরকার, নাহলে আমাদের দেশে যে সমস্যাটা কিন্তু থাকবে। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করা না যাবে, একজন হতে চায় মানে ইউরোপের সাহেব, আর আরেকজন হতে চায় দেওবন্দের আলেম, আর আরেকজন হতে চায় এই দেশেরই, তাহলে তো হবে বিপরীতমুখী ভাবনা। একদম। আপনি এই দেশে থাকবেন, এই দেশের সাথে আপনার মানসিক সম্পর্ক থাকবে না, তাহলে কিভাবে আপনি উন্নত দেশে? জার্মানির কোনো লোক কি ওইরকম হয়? জাপান যে উন্নত হয়েছে তারা কি ওই ধরনের কিন্তু ভাবে? বা চায়নাতে যারা সেখানেও তো শিক্ষা ব্যবস্থা আছে, সিঙ্গাপুরে তো আধুনিক শিক্ষা ব্যবস্থা। মালয়েশিয়াতে দেখবেন যে কোনো জায়গায় নিজস্ব ভাষায় আরবি অ্যালফাবেট ব্যবহার করে নিজস্ব ভাষায় লেখা হয়। ইন্দোনেশিয়াতেও তাই। তো চায়নাতে তো চায়না ভাষা না শিখলে আপনি উচ্চতর এডুকেশনে, ইন্দোনেশিয়াতে অ্যালফাবেট অবশ্যই ইংরেজি। আমাদের দেশে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শিখুক, কিন্তু মাতৃভাষায় কি মেডিকেল সায়েন্স পড়ানো যায় না? মাতৃভাষায় কি আমাদের আমাদের জুরিসপ্রুডেন্স সুপ্রিম কোর্টে রায় দেওয়া যায় না? মাতৃভাষায় কি ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না? মাতৃভাষায় কি কেমিস্ট্রি ফিজিক্স পড়ানো যাবে না? যেটুকু পড়ানো যায় না সেটুকু অন্য ভাষায়। আমরা অনেকে উর্দুর বিরুদ্ধে বক্তৃতা করি, মানে এক ধরনের, কিন্তু ইংরেজির বিরুদ্ধে বলিনি। ইংরেজি বললে খুব বড় সুপিরিয়রিটি কমপ্লেক্স। এটার অবশ্য একটা কারণও ছিল যে উর্দু আমাদেরকে গ্রাস করতে চেয়েছিল, তার একটা ভিন্ন কালো ইতিহাস আছে, তাই না? হ্যাঁ, ইতিহাস আছে, কিন্তু উর্দু কিন্তু একটা রিচ ভাষা না, সে ব্যাপারে আর্গুমেন্ট। মৌলানা আবুল কালাম আজাদের যে ইন্ডিয়া উইথ ফ্রিডম, তিনি উর্দুতে বলেছিলেন, ডিকটেট করেছিলেন। হুমায়ুন কবির সেটা ইংরেজিতে ট্রান্সলেট করেছে। আমরা এখন আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর সমস্ত মানুষের যে মাতৃভাষা রক্ষার জন্য প্রতীক হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তার মানে ওরা যে অন্যায় করেছিল, অন্যায়ের প্রতিবাদ হিসাবে আমরা চাই যে
সারা পৃথিবীর যে ছোট্ট জনগোষ্ঠী হোক তাদের মাতৃভাষাটাও টিকে থাকে। আপনি দেখেন এই আন্তর্জাতিক এটাই বাঙালিত্ব। হ্যাঁ। আমরা বাঙালি হিসাবে যে সারা পৃথিবীর যে স্বীকৃতি এটা আমরা গ্রহণ করেছি, যত অন্যায়কে আমরা প্রতিবাদ করেছি, অবশ্যই। এটাই বাঙালিত্ব। এই পাকিস্তানকেও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে হয়। অবশ্যই অবশ্যই করি। তাকে অবশ্য নক করে মনস্তাত্ত্বিক ভাবে যে ঘটনাটা তো তাদেরই সৃষ্টি। একজনের গানটা মনে পড়ছে মুক্তিযুদ্ধের সময়, যে বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হয়। Right. বাঙালি হলে কিন্তু বিশ্ব মানব হয়ে যায়। বিশ্ব মানব হয়। কিংবা আমার মায়ের মধ্যেই বিশ্ব মায়ের আঁচল পাতা রবীন্দ্রনাথ বলছে, ও আমার Right. দেশের মাটি, দেশের মাটি তোমার পরে ঢাকায় কথা, যে আমার বাংলাদেশকে ভালোবাসলে বাঙালি হলে সারা পৃথিবীকে ভালোবাসতে কোনো সমস্যা হয়। রাইট। আমি রুদ্রের কাছে আসবো। রুদ্র, আমি প্রশ্নটা খুব সংক্ষেপ। এতক্ষণ ধরে আব্দুল আলামিন ধূমকেতু ব্যাখ্যা করছিলেন। আপনি একজন শিক্ষক এবং লেখক, কিভাবে আমাদের এই, আমি যে বললাম যে 3টা প্রজন্মকে 3 ভাবে বড় করা হচ্ছে, তারা বেড়ে উঠছে, আপনি একজন লেখক এবং শিক্ষক হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। এটি একটি দেশের ক্ষেত্রে বা একটা সহাবস্থান যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন অবস্থান থেকে সহাবস্থান তৈরি হয় না কখনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মাদ্রাসার শিক্ষার্থী সে কোন মানসিকতাকে লালন করছে, আর একজন সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে কোন মানসিকতা লালন করছে, এবং ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়ছে তারা কোন মানসিকতা লালন করছে, সেই দিকগুলো যদি বিবেচনা করা যায়, তাহলে সেক্ষেত্রে কখনোই একটি সমৃদ্ধ মনস্ক বা সংস্কৃতি মনস্ক বা শুদ্ধ চিন্তা মনস্ক কোনো জাতি কখনোই গড়ে উঠতে পারে না। কারণ এই উপমহাদেশে যে মুসলমানদের যে ইতিহাস, যে যারা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে, তারা কি ওই সুলতান মাহমুদের ইসলামকে গ্রহণ করেছে, নাকি বখতিয়ার খিলজির ইসলামকে গ্রহণ করেছে? কখনোই করেনি। তারা ওই যে বড় পীর শাহজালালের, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতির যে মানবতাবাদ, এই শুদ্ধ মানবতাবাদকেই কিন্তু ধারণ করে আমাদের এই মুসলিম সমাজ বিকশিত হয়েছে। কিন্তু অনেকগুলো মাদ্রাসা যেখানে পড়ানো হয়, যে বিষয়গুলো পড়ানো হয়, আমি কখনো কখনো দেখেছি যে সেখানে যেগুলো কোড করা হয়, সে বিষয়গুলো সাধারণ চিন্তাধারা, মানুষের স্বাভাবিক গতিগুলোকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। বিপরীত চিন্তা, মানুষকে ইগনোর করার, মানুষকে ঘৃণাবোধ জাগিয়ে তোলার, আমি অনেকগুলো এরকম উদাহরণ দিতে পারি, সেগুলো করা হয়, যেটা আরেকটি চিন্তার মানুষকে কখনোই শ্রদ্ধা করতে শেখায় না, যেটা একটি জাতীয়তাবাদের ক্ষেত্রে, একটি সারস্বত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, একটি এক চিন্তাধারার, এক আদর্শের দেশ নির্মাণের ক্ষেত্রে খুবই অন্তরায়, যেটা কখনোই কাম্য নয়। অবশ্যই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। আমাদের একটি দীর্ঘমেয়াদী আন্দোলনের মধ্য দিয়ে যারা সাংস্কৃতিক চর্চা করেন, এই দায়বোধ তাদেরকেই গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। ইয়েতে ধূমকেতু, আমি এই প্রসঙ্গে অল্প একটু আলোচনা করে আমি অন্য একটা প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে শুধুমাত্র এই 3টা শিক্ষা ব্যবস্থাই না, আমি যদি আসলে একটুখানি ভিন্নভাবে ইয়ে করি, যেমন আমাদের মেন স্ট্রিমের যে ধর্মচর্চা, ওর সাথে যদি আমি লোকায়িত বা লোকাচার যে সমস্ত লোকধর্মগুলোর কথা বলি, তাদের সাথেও একটা বেশ স্পিরিচুয়াল ভাবনার কিন্তু এক ধরনের পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। সেখানে অনেক সময় আমরা দ্বন্দ্ব হতেও দেখি। আমরা হয়তো অনেক সময় দেখি যে লালনপন্থী কাউরের চুল কেটে দেওয়া হচ্ছে, কখনো কখনো এই ধরনের, সেখানেও কিন্তু একটা বড় দ্বন্দ্ব। কিন্তু দেখেন তত্ত্বগতভাবে যদি বলি, আমি লালন যেভাবে বলছে যে গুণে পড়ে সারলি দফা করলি রফা গোলে মানে, হ্যাঁ, সে এক ধরনের একটা ভাবনা থেকে একটা ইয়ে বলছে যে তুমি তো গুণে শুধু রাকাত গুনলে নামাজে দাঁড়িয়ে, তো তোমার আল্লাহর সাথে দিদার লাভ হলো কি করে, তাই না? এই যে একটা ভাবনা, এই ভাবনাগুলা যত সহজভাবে অ্যাকচুয়ালি রিসিভ করা উচিত ছিল সাধারণ মানুষের ধর্ম ভাবনার ক্ষেত্রে, আমরা সেটাও তো দেখিনি। সেখানেও এক ধরনের প্রতিপক্ষ সবসময়, এক ধর্ম আর এক ধর্মের প্রতিপক্ষ, এবং ধর্মের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর প্রতিপক্ষ। এগুলা থেকে আপনি ছাড়াবেন কিভাবে?
দারুণ কথা, অনেক বড় কথা, এটা বলা তো খুবই কঠিন। এটা আসলে লালন মানে দ্বন্দ্ব তো আছে। লোকায়ত ইসলামের সাথে মানে মানে শরীয়তপন্থী যে ইসলাম বা শাস্ত্রীয় ইসলামের তো দ্বন্দ্ব আছে, আবার শাস্ত্রীয় ইসলামের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব আছে, অনেক দ্বন্দ্ব। মৌলানা আজাদ সোবহানির নাম, তিনি কলকাতার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার শিষ্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আবুল হাসিম ছিলেন মৌলানা আজাদ সোবহানির শিষ্য 1942 সালে। এই কথাটা আলোচনায় কখনো আসে না। বঙ্গবন্ধু ক্লাস করতেন আজাদ সোবহানি, তিনি রাব্বানি দর্শন শিখেছিলেন। রাব্বানি দর্শন হচ্ছে কোরআন শরীফে যে আল্লাহ হচ্ছে রব শর্তের হচ্ছে পালনকর্তা, বিবর্তনকারী এবং দুনিয়ার মালিক। তিনি যেহেতু কোনো মানে পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আসে, সবার প্রতি সমান আচরণ করেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষকে একই জল হাওয়ায় একই রকমভাবে করে, কারোর প্রতি বৈষম্য করেন না। মানুষ হিসাবে উচিত প্রত্যেকটা শাসকের, প্রত্যেকটা ব্যক্তির এই ধরনের অসাম্প্রদায়িক আচরণ করা। ঈশ্বর আল্লাহ যেহেতু সব মানুষের প্রতি সহানুভূতিশীল, কিন্তু এই দর্শনের দ্বারা সবাই কিন্তু দীক্ষিত না, শরীয়তপন্থীরাও দীক্ষিত না। এটা ইসলাম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, আল্লাহ হচ্ছে সব একমাত্র প্রভু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে সমস্ত পৃথিবীর মালিক তিনি। একত্ববাদ, যেটা তাওহীদবাদের কথা বলছে। তাওহীদবাদী, তার মানে এখানে কোনো তিনি হচ্ছে মানে তুমি আর অন্যরা সবই মানুষ, সে ভেদাভেদ করার মানুষের কোনো অধিকার নাই, বা মানুষকে মানে ধন বৈষম্য সৃষ্টি করা যাবে না। কিন্তু দেখেন যে প্রত্যেক জায়গায় ধর্ম কিন্তু মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। ধর্মের নামে কেউ বলছে নাস্তিক, কেউ বলছে কাউকে বলছে মুরতাদ, কেউ বলছে তাকে বলছে বেসরা, কেউ বলছে ওর কোনো মানে বেদাতি, না ভাগে 73টা ফিরকায়। অর্থাৎ নাকি ইসলামে জন্ম হয়েছিল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, কিন্তু সেই মূল স্পিরিটের জায়গা না। ইসলামের নাকি জন্ম হয়েছিল ইহুদিবাদের বিরুদ্ধে। ইহুদিবাদ কিন্তু মানে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল। পুঁজিবাদের বিকাশে তাদের অবদান আছে। তারা একটা শ্রেণী খালে খুবই বড় লোক আর সবাই গরিব মানুষ। এটা সমাজ ব্যাংকিং ব্যবস্থা মনে হয় তারাই করেছিল। ব্যাংকিং মানে সুদ প্রথা তারাই চালু করেছিল। সুদ প্রথার মাধ্যমে এক শ্রেণীর লোক বড় লোক হয়ে গেছিল আর অন্যরা গরিব ছিল। এইটার বিরুদ্ধেই কিন্তু ইসলামের আবির্ভাব, কিন্তু সেই জায়গায় কিন্তু ইসলাম নাই। এইরকম নানা ধরনের সমস্যা। আমি কিন্তু ওই দিকে আলোচনা করবো অন্যদিন। তার আগে একটুখানি কথা বলি। আপনি জানেন, সাংবাদিক হিসাবে জানেন যে এখন নাকি মুক্তিযুদ্ধতে যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই চলছে। আমাদের মেহেরপুরের কয়েকজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা যাদের নাম শুনেছি, যেমন শ্রী প্রসেনজিৎ বোস বাবুয়া, যিনি 71 সালের শব্দ সৈনিক ছিলেন, যিনি জল্লাদের দরবারে লারকানার নবাবের চরিত্রে অভিনয় করেছিলেন, সারা পৃথিবীর মানুষ জানেন। তাকেও নাকি যাচাই বাছাইয়ের মধ্যে কেন যে ফেলা হয়েছে আমি জানি না। তার মতো স্বীকৃত মুক্তিযোদ্ধাকে কেন যাচাই বাছাই ফেলা হয়েছে? ফেলা হলেও আমি চাই যে এই ধরনের মানুষকে যদি মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে মানে সব মানুষ মানে আঘাতপ্রাপ্ত হবেন। আরেকজন আমি জানি যে মেহেরপুর সরকারি কলেজ তৈরি হয়, তখন তিনি মেহেরপুর সরকারি কলেজে জিএস হয়েছিলেন, ইসমাইল হোসেন। তিনি একসময় আওয়ামী লীগের, তিনি দুজনই প্রয়াত। তিনি একসময় ছাত্রনেতা ছিলেন, আওয়ামী লীগের সদর থানার ছিলেন সাংগঠনিক সম্পাদক, এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। সদস্য হিসাবে তিনি মৃত্যুবরণ করছেন। তাকেও যাচাই বাছাইয়ের মধ্যে ফেলা হয়েছে। তবে আপনি যেটা বললেন ওই যে আমাদের প্রসেনজিৎ বোস বাবুয়া, আমি ওইখানে আপনার সাথে একটু যুক্ত করতে চাই। তার কারণ আমাদের জাতিপিতা বঙ্গবন্ধুর যিনি প্রেস সচিব ছিলেন আমিনুল ইসলাম বাদশাহ, উনি মেহেরপুরে এসেছিলেন। আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, এবং সেই দেখা করার স্থানটা প্রসেনজিৎ বোস বাবুয়ার বাড়িতে। তো ওনার সাথে উনি বঙ্গবন্ধুর সহচর, তাই না? উনি প্রেস সচিব বঙ্গবন্ধুর। তিনি এই প্রসেনজিৎ বোস বাবুয়াকে যেভাবে ওনার সামনে উনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, এবং ওনার মুখে প্রসেনজিৎ বোস বাবুয়ার যে স্তুতি আমি শুনেছি, মানে সেই মানুষটা আমাদের প্রয়াত হয়েছেন, অথচ সেই মানুষটার যাচাই বাছাইকে আমি অন্যভাবে দেখছি না। কিন্তু আসলে এই ইনাকে যাচাই বাছাই করার কি আসলে যারা দায়িত্ব পালন করছেন, ঠিক আমার কাছে এটা মনে হলো গোলাম আরিফ টিপুকে রাজাকার বানানোর মতো। না, বাংলাদেশে এখন যদি শহীদুদ্দিন সাহেবকে মুক্তিযুদ্ধের
মানে সংগঠক না বলা হয়, তাহলে কাকে বলা হবে? কাকে বলা হবে? কিংবা ইসমাইল হোসেনকে যদি না বলা হয়, নুরুল হক সাহেবকে যদি না বলা হয়, বলেন। তাহলে কাকে বলা হবে? ঠিক প্রসেনজিৎ বোস বাবা যদি মুক্তিযুদ্ধ ঠিক ওই না হয়, মাত্রার মানুষ। মানে ন্যাশনালি কিন্তু সাংস্কৃতিক ফ্রন্টে যারা যুদ্ধ করেছেন জি। তার মধ্যে মানে প্রসেনজিৎ বোস বাবু মানে অন্যতম, অন্য মাত্রার সারা মানুষ। বাংলাদেশের প্রেক্ষিতে অবশ্যই। তিনি অন্যতম ব্যক্তিত্ব। তাকে অবশ্যই আমরা এইটা না হলে এক ধরনের নানাভাবে কিন্তু এই তালিকা বিতর্কিত হতে পারে। হয়তো মনে করতে পারে যে তিনি সংখ্যালঘু বলে এটা করেননি, এটাও বলতে পারে, কিন্তু এই সাম্প্রদায়িক আচরণের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধ। শুধু তাই না, আপনাকে একটু তথ্য দিই। সেটা হলো প্রথম যখন আপনার 43,000 মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের আওতায় নিয়ে আসা হলো, তখন ওইটা যখন ডাটাবেস করা হলো তখন এটা 39,000 হয়ে গেল। কিন্তু 43,000কে কিন্তু প্রণোদনা দেওয়া, তাদের সম্মানই দেওয়া হতো। তাহলে ওখানে 4,000 জনের টাকাটা অন্যজন তুলত। এটা আমি ব্যত্যয়ের কথা বলছি। আপনি যখন আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু স্বীকার করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি বলেছেন যে আমি এতদিন একটা ফ্রেশ মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারিনি, এটা আমার মন্ত্রণালয়ের আমার ব্যক্তিগত ব্যর্থতা, তিনি বলেছেন। সত্যিই তাই। আমরা এই কদিন পরই আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। বাংলাদেশ কিন্তু এই 50 বছরে নানা দিকে হতে গিয়েছে, কিন্তু যাদের মানে রক্ত ঘামের মধ্যে, যাদের এই বিরচিত ভূমিকার মধ্যে দিয়ে আমরা স্বাধীন স্বদেশ পেয়েছি, তাদের তালিকাটাই যদি আমরা সঠিকভাবে না করতে পারি, নির্ভুলভাবে না করতে পারি, এর চেয়ে এটা একটা বড় ব্যর্থতা, আর কিছু অফকোর্স বড় ব্যর্থতা। এই দেখেন, আপনি তালিকার প্রশ্ন যাচাই বাছাইয়ের কথা তুললেন দেখে আমি বলছি, প্রথম তালিকা হলো সেখানে 313 জনের, ওইটাও বাদ গেল। বাদ গিয়ে দ্বিতীয় তালিকা হলো 393 জনের। তৃতীয় তালিকা যেটা আপনার যাচাই বাছাই চলছে জেলাতে, তৃতীয় তালিকা হলো 367 জনের। আমি যেটা বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্ম এই দুটো বাংলাদেশের খুব সেন্সিটিভ ইস্যু, অবশ্যই ভীষণ স্পর্শকাতর বিষয়। আপনি কেন এই ধরনের সাংগঠনিক ব্যর্থতা বারংবার এটা কেন হবে? আমি হাসান রুদ্রের কাছে আসতেই চাই। মুক্তিযুদ্ধের কথা উঠলো, আমি একটু আগে ফেব্রুয়ারিকে নিয়ে বাংলা ভাষার কথা বলছিলাম। কিভাবে দেখেন মুক্তিযুদ্ধ এবং ধূমকেতুর নিয়ে যদি আমি বলি যে এই যে যাচাই বাছাই, আপনার অবজারভেশন? যাচাই বাছাইয়ের এই বিষয়টা যেহেতু আপনি বললেন যে সেন্সিটিভ একটি বিষয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না কখনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার এত বছর পরে এই জায়গাটি আমরা স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারি, এটা আমাদের জন্য সত্যি লজ্জার। তো এটি যদি আমরা যদি সঠিক মুক্তিযোদ্ধাদের, মানে যারা জাতীয় জীবনে যারা এই সূর্য সন্তান হিসেবে এই দায়িত্ব পালন করেছেন, তাদের যদি অবমূল্যায়ন করি, এটা অনেক সময় ঈর্ষা থেকে হতে পারে, নানান কারণেই হতে পারে তাদেরকে বাদ দেওয়ার। তো সেটি যাতে না হয়, তাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা রেখে অন্তত এই জায়গাটা মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে চরিত্র সেই স্থাপন করা খুবই নৈতিকভাবে একদম তাই যে এই জায়গাটাকে দাঁড়িয়ে আমার ওই যে রাজনৈতিকভাবে যদি বলি যে এটা বলাই হচ্ছে যে আপনি যে দলই করেন আপনার অবশ্যই বেজলাইন হবে মুক্তিযুদ্ধ, আপনার প্ল্যাটফর্ম হবে মুক্তিযুদ্ধ। আমি একটু কথা বলি, জি, যে বলা দরকার। আজকে 17 এপ্রিল মুজিবনগর দিবসকে অনেকেই মানে পালন করে না। আমি একটু বলি, মুজিবনগর দিবসের প্রাক্কালে যে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে 3টি কথা ছিল: জি, সামাজিক ন্যায় বিচার, সমতা এবং মানবিক মর্যাদা। এই 3টি বিষয়, এর মধ্যে কিন্তু সব কিছু এসে যায়। মানে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা, এই 3টি বিষয় কে মানে না? এবং পরবর্তীকালের সংবিধানের মূল বিষয়ের মধ্যে কিন্তু এগুলো আছে। তো মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যই ছিল ওইটা, যে প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত করা, সামাজিক ন্যায় বিচার, যে অন্যায় করা হয়েছে, বেইনসাফ করা হয়েছে। ইসলামেরও কিন্তু মর্মকথা এর মধ্যে আছে। ইসলামের মধ্যে ওই যে অনেকে বলে যে মনুষ্য রচিত সংবিধান আমরা মানিনি, যারা বলে করে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইসলামের মর্মকথাও কিন্তু ওইটাই, যে মানে সোশ্যাল জাস্টিস, হিউম্যান ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি। যেমন ফরাসি বিপ্লবের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ঠিক আমাদেরও কিন্তু মূল কথা ছিল। এই 3টি থাকলে আর কিন্তু আর কিছুই লাগে না সব। তো মনুষ্য রচিত সংবিধানের মধ্যে কিন্তু শাশ্বত বিধানের কথাই কিন্তু পুরো ব্যক্ত হয়েছে,
তাহলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই যে এই তালিকা সম্বন্ধে বললেন যে মধ্যরাতির ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়নি, কোনো আপোষ রফা করে বাংলাদেশের জন্ম হয়নি, কারো অনুকম্পায় বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশের জন্ম হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এবং অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করি। সম্মুখ সমরে শহীদ হয়েছেন কি তাদের মধ্যে বাংলাদেশ জন্ম হয়েছে, এবং যারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন তারা আমাদের সূর্য সন্তান। এই নিয়ে কোনোদিন মিথ্যাচার করা যাবে না। এবং সেটা নিয়েও কিন্তু মিথ্যাচার চলছে, অনেকে ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, কেন হবে? আমি কিন্তু তাকে অনেক সুবিধা দেন, আমি কিন্তু আপনাকে- ভুয়া মুক্তিযুদ্ধকে আমরা কখনো মেনে নিতে পারি না। রাইট, আমি কিন্তু ওইটাই বলছি যে যাচাই বাছাইকে আমরা নেগেটিভ ওয়েতে দেখছি না। যাচাই বাছাই কেন করছি? যাচাই বাছাই করছি, এখানে ব্যত্যয় ঘটছে, বিভিন্ন সময় ব্যত্যয় ঘটছে, তাই না? সেই ক্ষেত্রে আপনি মুক্তিযোদ্ধাদের বলবেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনি তাকে স্যালুট করবেন, অথচ আপনি নিশ্চয়ই একজন অমুক্তিযোদ্ধা যে চোরাগলি দিয়ে কাউরের অনুকম্পায় সে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত বয়সী হয়েছে, হয়নি, বয়সী হয়নি। বয়সী হয়নি। তাহলে আপনি তাকে স্যালুট করবেন, তাকে আপনি না, জাতির কখনো শ্রেষ্ঠ সন্তান বলবেন? এইটা যে হতে পারে। 73 সালে রাজাকার হিসাবে অস্ত্র সারেন্ডার করেছেন, তার নাম আবার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তালিকা থাকবে, এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। তাহলে সে একই সাথে রাজাকার আবার এবং একই সাথে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, এটা কিভাবে হয়? এটা হতে পারে না। আপনি এই যে কারণে। কথাটা বলেন যে এই দেশে থাকতে হলে সবাই কি যদি দেশটাকে ভালোবাসতে হয়, তাহলে অবশ্যই 30 লক্ষ শহীদের যে আত্মদানের মধ্যে স্বাধীনতা হয়েছে এটা মানতে হবে, এবং এই দেশে লড়াকু সন্তানরা যুদ্ধ করেছেন এটা মানতে হবে। 2 লক্ষ আমাদের মা সম্ভ্রম হারিয়েছেন, এটাকে মানতে হবে। আপনাকে এই 1 কোটি মানুষ নিজ দেশ ছেড়ে উদ্বাস্তু হয়েছে, অনেকে মহামারীতে মারা গেছে, রোগ ব্যাধিতে মারা গেছে। এই যে কত কষ্ট, রোগ, শোক, দুঃখ, বেদনার মধ্যে দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করে যে ভারত বাংলাদেশের সাথে, বাংলাদেশকে ভারত সাহায্য না করলে বাংলাদেশের স্বাধীনতা হতো। ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে দিয়েই বাংলাদেশের কিন্তু আপনি যত কথাই বলেন, আপনি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, তার মধ্যে আমাদের 3টা মৌলিক জায়গার কথা আপনি উল্লেখ করলেন, তাই নাকি? কিন্তু আমার সেই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো তো আসলে আপনার ওইটাকে মেনে নিয়ে একটা জাতীয় ঐক্যমত, মৌলিক যে জায়গাগুলা, সেই জায়গাগুলোকে মেনে নিয়ে তো রাজনীতি করছে না। তাহলে ওই জায়গার যে দ্বিধা বিভক্তি, আপনার সবাই তো 17 এপ্রিল মানে না, সবাই তো আপনার 2রা মার্চের পতাকা উত্তোলন মানে না, 30 লক্ষ শহীদের সবাই তো আপনার 30 লক্ষ শহীদের সংখ্যা মানে না, সবাই তো 3রা মার্চ 1971 সালের ইশতেহার পাঠ মানে না, পতাকা উত্তোলন দিবস মানে না। আপনি যদি এই জায়গাগুলার যদি ঐক্যমত্য না তৈরি করতে পারেন, তাহলে আপনার বারংবার তৈরি হবে, আপনার উদীচীর ইয়েতে বোমা হামলা হবে, 21শে আগস্টের গ্রেনেড হামলা হবে, সিনেমা হলে গ্রেনেড হামলা হবে, ওই আপনার ইয়েতে হলি আর্টিজেনের মতো ঘটনা ঘটবে। আপনি এগুলো ঠেকাবেন কি করে? স্বাধীনতা উত্তর বাংলাদেশের 50 বছর উদযাপন করবেন, অথচ আপনার এখনো পর্যন্ত ন্যাশনাল কনসেনসাস বলতে যেটা বোঝায় সেটা হয়নি। আমি হাসানুদ্দিনের কাছে আসব। এই যে আমাদের বিভক্ত রাজনীতি, এই বিভক্ত রাজনীতির কথা আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু উল্লেখ করেই ফেললেন। আপনি যদি স্বল্প সময়ে আপনার দৃষ্টিতে এই বিভক্তির রাজনীতি, এখান থেকে আমি যে বলছি যে আপনি যদি ন্যাশনাল কনসেনসাসের জায়গায় না যেতে পারেন, তাহলে আপনার তো এখান থেকে মুক্তিও আসবে না, আর আপনি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে আপনি খুব বেশি দিন টিকেও থাকতে পারবেন না। জি না, অবকাঠামো উন্নয়ন দিয়ে এগুলো দাঁড়াবে না। আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে বাংলাদেশের, তরঙ্গমুখর 66, 62, 69 বিদ্রোহী প্রহর, এরকম অসংখ্য যে প্ল্যাটফর্ম আছে, আমাদের দাঁড়াবার জায়গা আছে, সেই জায়গাগুলোকে মেনে নিয়ে 30 লক্ষ শহীদের একজন দলীয় প্রধান যে বিতর্ক উস্কে দিয়েছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাচ্ছেন, এ সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে একটি একমুখী চিন্তা ধারার মধ্য দিয়ে, একটি আদর্শের মধ্য দিয়ে, এবং অবশ্যই সেটা মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে, অন্য কোনো কিছুকে না, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে সেই জায়গার উপর দাঁড়াতে হবে। তবেই এই বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ হবে, একটি সভ্য বাংলাদেশ হবে, এবং একটি সহাবস্থানের বাংলাদেশ হবে। তাছাড়া কখনোই সম্ভব না। আমি একদম শেষ সময় চলে এসেছি। আপনার যে প্রকাশনা আছে, আপনার যে লেখালেখি আছে, সেখান থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার আজকের অনুষ্ঠান থেকে যদি কোনো কিছু আপনি বলেন, আমি ওই আলোচনাটায় যেহেতু ঢুকতেই পারিনি, সেক্ষেত্রে আপনার লেখালেখি এর মধ্যে থেকে আপনি দর্শক। পেশাগত জীবনে আমি শিক্ষক, আমি মেহেরপুর সরকারি কলেজে শিক্ষকতা করি, কিন্তু
আমার আমাকে বোধহয় বেশি মানুষ জানে চেনে একজন লেখক হিসাবে এবং একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে বিশ্বাস। মানে আমার মনে হয়, আমার বিশ্বাস, এটা সত্য হবে কি জানি না, হয়তো প্রফেসর আব্দুল আলমের মৃত্যু বিস্মৃত হয়ে যেতে পারে, হয়তো কেউ যদি কোনোদিন আমাকে মনে রাখে সেটা হচ্ছে লেখক এবং সাংস্কৃতিক কর্মী আব্দুল আলমকে। এবং আমি সারা জীবনই লড়াই আমার ছোটবেলায় থেকে বাঙালি সংস্কৃতির উজ্জীবনের জন্য, এবং আমার লেখা বই এই ব্রাত্যজনের রবীন্দ্রনাথ প্রথম এই বইটা আমি বের করি। রবীন্দ্রনাথকে আমার প্রিয় মানুষকে এই জন্যে যে মুক্তিযুদ্ধের আগে আমাদের ভাষার উপরে আঘাত হয়েছে আর রবীন্দ্রনাথের উপরে আঘাত হয়েছে। রবীন্দ্রনাথকে আঘাত করা হয়েছে আর আমাদের ভাষাকে সংস্কৃতিকে আঘাত করা হয়েছে, আমাদের অর্থনীতিকে করা হয়েছে, এবং সেই লড়াইয়ের মূল সারথি ছিল রবীন্দ্রনাথ। এবং রাজনৈতিকভাবে 71 সালে আমরা অন্যের গানও আমরা জাতীয়সঙ্গীত করতে পারতাম, কিন্তু রবীন্দ্রনাথকে সাহিত্যিক হিসাবে তিনি প্রতিষ্ঠিত আছেন, ঠিক আছে, কবি হিসাবে, কিন্তু স্বাধীন বাংলাদেশের যে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা দরকার ছিল, এবং তাকে আমরা প্রতিষ্ঠিত করছি। এই জন্য রবীন্দ্রনাথকে নিয়ে আমি সারা জীবন চলি। আমার একটা বই আছে ধর্মনিরপেক্ষতা এবং বাঙালির সম্প্রীতি সাধনা। ধর্মনিরপেক্ষতা না মধ্যে আমি বলতে চেয়েছি এটা ধর্মহীনতা না, বাঙালি ধর্ম চর্চার মধ্যে দিয়ে একটা সবসময় মানবতার কথা বলেছি। যে মধ্যযুগের একজন কবি আব্দুল হাকিম বলছেন যে যেজন বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী সেজন কাহার জাত নির্ণয় না জানে। তিনি আবার বলছেন যে আল্লাহ প্রভু, মানে আল্লাহ খোদা গোসায়, প্রভু তার নাম, সর্বগুণে নিরঞ্জন, প্রভু গণধাম। এই কথা এগুলো আমি কিন্তু বলতে চেয়েছি যে আল্লাহ যে, খোদাও যে, গোসাইও সে। আবার কবির গোসাইয়ের লেখা আমি লিখেছি যে দুর্গা আর কালী, মা ফাতেমা তারই বলি, তার পুত্র হোসেন আলী মদিনায় করে খেলা। এই কথার মধ্যে দিয়ে আসলে বাঙালিত্বের যে সহিষ্ণুতা, সহনশীলতা, সবাইকে নিয়ে একসাথে বাস করার যে কথা, যে একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে লড়াই করেছি, এই বিষয়টা আমি সারা জীবন বলতে চাই। আমার লেখালেখির মধ্যে এটা আমি চাই যে, হ্যাঁ, আমি চাই যে আমরা বাঙালি হিসাবে বেঁচে থাকতে চাই। বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এবং সেই বিশ্বসভায় আমাদের পরিচয় হোক বাংলাদেশের মানুষ হবে বাঙালি। অনেক ধন্যবাদ আপনাকে হাসান রুদ্র। আপনার প্রকাশনা এবং আপনার ছড়া থেকে আপনার নির্বাচিত একটা ছড়া দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আমি ওখান থেকেই অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার লেখালেখির যারা অনুপ্রেরণা দিয়ে থাকেন খুব কাছে থেকে। আমি স্মরণ করতে চাই বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী রফিকুর রশিদ। আমার সাথে আছেন যিনি মাননীয় অতিথি আব্দুল্লাহ আমিন। আমার ডানে আছেন আমার অত্যন্ত প্রিয় এবং অনুপ্রেরক মাহবুব চন্দ্রকাই। শাশ্বত নিপনদার সহ মুজাফর হোসেন আমাকে বিভিন্নভাবে অনুপ্রেরিত করেন। তো সে জায়গা থেকে আমার লেখালেখিটা তাদের কাছ থেকে আমার প্রেরণা। তো আসলে প্রস্তুতিও নিয়ে আসা হয়নি, তো স্মৃতি থেকেই একটু বলবার চেষ্টা করছি। স্যার যেটা বললেন যে রবীন্দ্রনাথকে এই দেশে বিভিন্নভাবে অস্বীকার করা হয়েছে, তো আমি রবীন্দ্রনাথের উপরেই একটি ছড়া বলবার চেষ্টা করছি। একজনই তো তিনি, সবাই যাকে চিনি, মাথায় মেলেন মুক্ত আকাশ, মাখতে শেখান শুদ্ধ বাতাস, লক্ষ প্রাণীর স্বজন হয়ে সরব থাকেন যিনি। একজনই তো তিনি, গান গেয়ে যান পাখির ভাষায়, জীবন জাগান নতুন আশায়, যার প্রেরণায় বিশ্বটাকে দেখছি প্রতিদিনই, রবীন্দ্রনাথ তিনি। প্রাণী ধরেন আনন্দেকে, দেখতে শেখান সমগ্রকে, যার প্রেরণায় বিশ্বটাকে দেখছি প্রতিদিন, রবীন্দ্রনাথ তিনি। ধন্যবাদ সকলকে। আব্দুল্লাহ আলমিন ধুমকেতু, অনেক ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি শুনলাম। আমার প্রিয় ছড়াকার এই অন্নদা শঙ্কর রায়ের ছড়া তো আমার খুব ভালো লাগে, তার ছড়ায় পড়ি, বা সুকুমার রায়ের। আর এই প্রজন্মের আমি যদি কারো ছড়া পড়ি, আমি তারিক সুজাতে এই অনেকের রিটনের মানে পড়ি, হ্যাঁ, লুৎফর রহমান রিটনের পড়ি, আর আমি আমার হাসান রুদ্র তো পড়ি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মুক্ত কথা, মানে এই যে
যে তৎপরতা গতি অব্যাহত থাকুক, চলমান থাকুক, এই কামনা করছি আর কি। রুদ্র, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম দুজন লেখক, দুজন শিক্ষকের সাথে। কথা শুনছিলেন, মাঝে বিদ্যুৎ বিভ্রাট, টেকনিক্যাল সমস্যা, এগুলা নিয়ে একটা ছন্দপতন হয়েছে। তারপরেও ধূমকেতুর কথাই বলি যে একসাথে আছি, একসাথেই বাঁচি। করোনাকালীন সময়ে আমরা সবাই সতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলেই ভালো থাকি, একসাথে বাঁচি। ভালো থাকবেন, শুভরাত্রি।